1971-এ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গল্প। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গত পরশু ওনার মৃত্যুবার্ষিকী ছিল। 1971 সালের 20 আগস্ট পশ্চিম পাকিস্তানের করাচির কাছে মাসরুর বিমান ঘাঁটিতে ওই সময় তিনি পোস্টেড ছিলেন। মার্চে যখন যুদ্ধ শুরু হয় তখন কিন্তু তিনি পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশেই ছিলেন। উনি তখন এইখানে ছুটিতে ছিলেন, তখন জয়েন করেন নাই যুদ্ধে। পরে যখন পাকিস্তান এপ্রিল মে মাসের মধ্যে মোটামুটি পাকিস্তানি সামরিক বাহিনী কন্ট্রোল প্রতিষ্ঠা করে, তখন মতিউর রহমান পশ্চিম পাকিস্তান নিজের ইউনিটে চাকরিতে ফিরে যায়। সেইখানে তাকে ইনস্ট্রাক্টর হিসেবে পোস্টিং দেওয়া হয়। তিনি তরুণ পাইলটদেরকে বিমান চালানো শিখাইতেন। পরে 20 আগস্ট উনি একজন তরুণ পাকিস্তানি ট্রেনি পাইলট, যার নাম ছিল রশিদ মিনহাজ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ইনস্ট্রাক্টর ছিলেন। তার সাথে একটা T-33 বিমান, যেটা পাইলটদের ট্রেনিংয়ে ব্যবহার করা হয়, সেটাতে একসাথে ওনারা ফ্লাই করতেছিলেন। T-33 কিন্তু কোনো যুদ্ধ বিমান না, এটা খালি ট্রেনিংয়ের কাজে ব্যবহার করা হয়। এই বিমানে রশিদ মিনহাজের ট্রেনিং ফ্লাইটের সময় মতিউর রহমান ব্যাকসিটে ইনস্ট্রাক্টরের কন্ট্রোল ব্যবহার করে প্লেন নিয়ে ইন্ডিয়ার দিকে রওনা দেন। 71 সালে পশ্চিম পাকিস্তান থেকে অন্য যে সমস্ত বাঙালি অফিসার যেমন মেজর ডালিম, নূর, কর্নেল তাহের, মঞ্জুর পালায় ভারতে গিয়ে যুদ্ধে যোগদান করে। ওরা কিন্তু স্থলপথেই পালাইছে। মতিউর আকাশপথে পালানোর পরিকল্পনা করে। আকাশপথে ট্রেনিং বিমান নিয়ে পালানোর সময় রশিদ মিনহাজ তখন যখন আসল উদ্দেশ্য টের পায়, তখন ককপিটের দুইজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এর ফলে প্লেনটা ক্র্যাশ করে, দুজনেই মারা যায়। ভারতে পাকিস্তানের বিমান নিয়ে যাওয়া, নিজের জীবন দিয়ে ঠেকানোর জন্য পাকিস্তান রশিদ মিনহাজকে তাদের সর্বোচ্চ বীরত্ব সূচক পদক নিশানে হায়দার এটা প্রদান করে। মতিউর রহমানকে বাংলাদেশ বীরশ্রেষ্ঠ খেতাব প্রদান করে। দুইজনই দুই দেশের দুই শ্রেষ্ঠ খেতাব পায়। মতিউর রহমানকে পাকিস্তানে কবর দেওয়া হয়। 2006 সালে বেগম খালেদা জিয়ার অনুরোধে পাকিস্তান মতিউর রহমানের মৃতদেহ বাংলাদেশকে হস্তান্তর করে এবং তার মৃতদেহ এনে দেশে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। এই পর্যন্ত ইতিহাস বর্ণনায় পাকিস্তান আর বাংলাদেশের পক্ষে কোনো দ্বিমত নাই, দুই পক্ষই একমত এইরকম একটা ঘটনা ঘটছিল। কিন্তু এর পরের কি হইল? এটা জঘন্য মিথ্যাচারের ইতিহাস। বাঙ্গু প্রগতিশীল চেতনাজীবীরা এতই জঘন্য প্রতারক যে তারা হেন কিছু নাই যেটা নিয়ে জঘন্য মিথ্যাচার করে নাই। তারা সব জায়গায় পাকিস্তানিদের জানোয়ারের মতো করে চিত্রায়ন করে ডাহা মিথ্যা কথা চড়াইছে। তাদের গুরু ইন্ডিয়ার শিক্ষাই হচ্ছে মিথ্যা কথা বলা। মতিউর রহমানের কবর নিয়ে একটা জঘন্য মিথ্যা বানোয়াট কথা বাঙ্গু মহলে প্রচলিত। সেটা হইতেছে পাকিস্তানিরা নাকি মতিউর রহমানকে কবর দিয়ে তার কবরের ফলকে লিখে রাখছিল, ইধার শো রাহা হায় এক গাদ্দার, মানে এইখানে এক বিশ্বাসঘাতক শুয়ে আছে। এটা একদম সবার মুখে মুখে প্রচলিত। আপনি সার্চ দিলে, ফেসবুকে সার্চ দেন, গুগলে সার্চ দেন, এটা আপনি পাবেন। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এই কথা ছড়ানো হয়েছে। দেখেন কি লিখছে। পাকিস্তানে একটি কবরের উপরে লেখা ছিল ইধার সোরায় এক গাদ্দার। বাংলা অর্থ, এখানে শুয়ে আছে এক বেঈমান। পাকিস্তানের সেই গাদ্দারটি কে তা কি আমরা জানি? তিনি বাংলাদেশের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। দীর্ঘ 35টি বছর পাকিস্তানের মাটিতে চরম ঘৃণা ভরে শায়িত ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের এই নায়ক। 2006 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং পরিপূর্ণ মর্যাদায় দেশের মাটিতে দাফন করা হয়। বাংলাদেশে তার মৃতদেহ আসা পর্যন্ত খালেদা জিয়া এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন। হে মৃত্যুঞ্জয়ী, তোমার আত্মবলিদানের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র। তোমাকে আমরা ভুলি নাই, ভুলব না। তুমি আছো লক্ষ কোটি বাঙালের হৃদয়ের গভীরে শ্রদ্ধাঞ্জলি। হ্যাঁ, পুরা আওয়ামী বয়ান। আওয়ামী লীগ তো জাউরার জাউরা, তারা বলতে পারে, কিন্তু বিএনপি কেন? যেই বিএনপি দাবি করে তারা মতিউর রহমানের মরদেহ বাংলাদেশে নিয়ে আসছে পাকিস্তান থেকে, তারা মতিউর রহমানের কবর দেখে নাই। ওখানে লেখা ছিল যেখানে গাদ্দার শুয়ে আছে, তারা অপমান করে কবর দিছিল পাকিস্তানিরা। মতিউর রহমানের কবরে আসলে কি লেখা ছিল? আজকে এপিসোডে ভুয়া মিথ চিরতরে জয় বাংলা করে দেব। বিএনপি কি পাকিস্তানে গিয়ে দেখে এসেছে মতিউর রহমানের কবরে কি লেখা ছিল? যাওয়ার তো কথা, কারণ ডেড বডি নিয়ে আসার সময় তো গেছিল কেউ না কেউ। আর দেখে যদি বুঝতে না পারস, নাই জানস, তাহলে ডা মন করা মিথ্যা কথা সরাস কেন? আজকে বিএনপিদের পাকিস্তানের মাসরুর বিমান ঘাঁটিতে অবস্থিত মতিউর রহমানের অরিজিনাল কবরের ছবি আর সেটার ফলক দেখাবো। দেখেন, সবাই দেখেন। মার্বেল পাথরের ফলকে যেটা লেখা আছে আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম, এর নিচে লেখা নাম্বার 1, র্যাঙ্ক ফ্লাইট লেফটেন্যান্ট, নাম মতিউর রহমান, মৃত্যু তারিখ 20 আগস্ট 1971। হারামজাদারা এখানে কই লেখা দেয় যে এখানে গাদ্দার শুয়ে আছে? এখানে দেখেন সে কবরের ছবি, আর সে কবর তুলে বাংলাদেশে পাঠানো হচ্ছে তার ছবি। এডিটর সাহেব দেখায় দেন, এটা সেই সময়ের ছবি যখন তার দেহাবশেষ তুলে বাংলাদেশে পাঠানো হইতেছে। নিচে দেখান। বিএনপি বিসমিল্লাহির রহমানির রহিম না বইলে বক্তৃতা শুরু করে না, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম যখন সামনে দেখে এটা পড়ে বুঝতে পারে না। মানে সব জায়গায় ডাহা মিথ্যা কথা না ছড়াইলে পেটের ভাত হজম হয় না।
বিএনপির এই চেতনার বয়ান পোস্ট দেওয়া লাগে। বিএনপির মহাসচিব ভাষণ শুরুর আগে ঠিক মতো বিসমিল্লাহ পড়তে পারে না। সেখানে পাকিস্তানিরা মতিউর রহমানের কবরে মার্বেল পাথরের ফলকে বিসমিল্লাহ খোদাই করে রাখছে। এখানে কই চরম ঘৃণা ভরে তারে দাফন করছে পাকিস্তানে। ঘৃণার চিহ্ন দেখলেন আপনারা? বিএনপি তো একটা ব্যক্তি না, একটা সংস্থা না, একটা বিশাল দল। তারা যদি এমন মিস্টেক করে তাহলে দেশ চালাবে কিভাবে? এত এত নাকি বুদ্ধিজীবী এদের, বিরানি আলম, জামাই কোটার বুদ্ধিজীবী, এত কিছু আছে তাদের, তাও এরকম মিস্টেক কেন হয়? আর সবচেয়ে বড় কথা, যদি বিএনপি কখনো ক্ষমতায় যায়, চান্স যদিও কম, যাই হোক, তখন পাকিস্তানকে এটা মনে রাখবে না যে তারা পাকিস্তানের বিরুদ্ধে এমন একটা মিথ্যাচার করছিল? কূটনৈতিক সম্পর্ক কেমনে করবে? পাকিস্তানের বিরুদ্ধে মতিউর রহমান বিদ্রোহ করছে, তারপরে পাকিস্তান তো তাকে স্বাভাবিকভাবে সম্মানের সাথে দাফন করছে। বাঙ্গুরা যত পশ্চিম পাকিস্তানি অফিসার সৈনিক হত্যা করছে, তাদের একজনেরও কবর দেখাতে পারবে বাংলাদেশে? বলেন তো, মরে নাই? তারা মরছে না? একজনকে তো কবরও দেয় নাই। বাঙ্গুরা শিয়াল কুকুর দিয়ে খাওয়াইছে। বছরের পর বছর ধরে এই অপবাদ দিয়ে গেছে পাকিস্তানকে। পাকিস্তান তো এখন নিজের ভিকটিম দাবি করবে, করাই তো উচিত। পাকিস্তানের বিরুদ্ধে করা বাঙ্গুদের সকল অভিযোগ কি এখন আপনার বিশ্বাসযোগ্য বলে মনে হবে? আমাকে নিয়ে অনেকে বলে আমি পোল্টিবাজ। বিএনপির নেতা অ্যাপোলো বলছে আমাকে নাকি 2013 সালে পিনাকির সাথে তর্ক করতে হবে। আমার অবশ্যই ট্রান্সফরমেশন হয়েছে, চিন্তার ট্রান্সফরমেশন হয়েছে। হয়, মানুষ বড় হয়। ক্ষুদ্রকালে আমরা সবাই চকলেটের জন্য জীবন দিয়ে দিতাম না একটা? এখন কি দিবেন চকলেটের জন্য জীবন? তো ক্ষুদ্রকালের সেই ইমোশনটা কি ভুল ছিল? আর এখনকার এই প্রজ্ঞাটা কি ভুল? আমার ট্রান্সফরমেশন হয়েছে আপনাদের সামনেই, এমন না হঠাৎ করে হয়েছে, আপনারা দেখছেন। গতকালের ভিডিওতে বলছিলাম না যে আমি সেই গুহা থেকে বাইরে হইয়া যখন সত্যের মুখোমুখি হয়েছি, তখন আমি হতবিহ্বল হয়েছি। তারপরে যখন প্রশ্ন করা শুরু করছি, যা জানছি এতদিন সবকিছু দেখি সব মিথ্যা, সব ঝুটায়। আমি একটা এক্সাম্পল দেখাই, এটা আমার প্রজন্মের যারা, আমার সাথে মুরব্বী যারা, তাদের বলবেন, ওনারাও সাক্ষ্য দেবেন। আসেন সে এক্সাম্পলটা দেখি। আমরা যখন ছোট ছিলাম তখন এই ছবিটা ছাপা হইতো পত্রিকায়, বলা হইতো পাকিস্তানি ছেলেরা লুঙ্গি খুলে দেখতেছে তার খতনা করা আছে কিনা, হিন্দু না মুসলমান। ছবিটা পাকিস্তানি আর্মির না, ইন্ডিয়ান আর্মির। ছবিটা তুলছেন কিশোর পারেক, একজন ইন্ডিয়ান ফটোগ্রাফার। যখন ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে ঢুকছে সেই সময়কার ছবি। তার একটা প্রকাশিত বই আছে ব্রুটাল বার্থ নামে। এই ছবিটা সেখানেই প্রকাশিত হয়েছিল। ক্যাপশনে উল্লেখ ছিল, ছবির সেনার পরিচয় উল্লেখ ছিল। ছবিটা পিডিএফ অনলাইনে আছে, গুগল করলে পাবেন, আর নিজেই চেক করে নিতে পারবেন। তো এইটা যখন আমি প্রথম ফেসবুকে প্রকাশ করি, প্রমাণ হাজির করি, তখন আমার উপরে বাংলার চেতনাবাজরা ঝাঁপে পড়েছিল। আওয়ামী লীগেরা, আওয়ামী বাকশালী প্রগতিশীল নাস্তিক বামেরা আমার পিছনে লাগে কেন জানেন? প্রথম কারণ হচ্ছে বামেরা হারে হারে জানে, চিনে আমারে, আমার ক্যাপাসিটি কি, একসাথে রাজনীতি করে আসতেছি তো, ওরা জানে আমি কি জিনিস। তারা জানে আমি কি করতে পারি, আমি কিভাবে তাদের বানানো দুর্গ ধ্বংস করে দিতে পারি, সেটা তারা জানে। তারা জানে যে এইখানে কি আছে। তারা বুঝেছিল যে এই লোকটা একে একে এই ভুল ইতিহাসের মিথ ভাঙতে থাকবে, এই লোকটাকে থামানো দরকার। কিন্তু তারা বোঝে নাই কেমনে থামাইতে হবে, এখনো বোঝে নাই, পারবেও না কোনোদিন থামাইতে।